আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপনারা জানেন এনডিপি এই আলোচনার প্রোগ্রামটি শুরু করেছিল এই জন্য যে এখন উন্নয়ন সংস্থাগুলো এবং দাতা সংস্থাগুলো এদের মধ্যে ফান্ড কাটিংয়ের যে ক্রাইসিস এবং এর ফলে যারা ভিকটিম, যারা সাফার করছেন তাদের যে অবস্থা, এই অবস্থাকে তুলে ধরা, তার সাথে সাথে আমাদের যারা দাতা সংস্থা আছে এবং যারা ইমপ্লিমেন্টার আছে তারা কি ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে একটা আলোচনার সূত্রপাত করা। তো এনডিপির এই আলোচনা সূত্রপাতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ডেভেলপমেন্ট এক্সপার্টকে আপনাদের সামনে উপস্থিত করেছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার আশিস দামলে, কান্ট্রি ডিরেক্টর অক্সফাম, এবং আছেন জিনা তারা আপা, উনি একজন কমনওয়েলথ স্কলার এবং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট। তো আজকের এই আমাদের এই আলোচনাটা কিন্তু একটু ডিফারেন্ট এই জন্য যে এতদিন যেটা হচ্ছে আমাদের সাথে শুধুমাত্র একজন টকার উনি কথা বলেছেন যারা কান্ট্রি ডিরেক্টর হিসেবে ওনাদের পার্সপেক্টিভ থেকে পরিস্থিতিটাকে বিশ্লেষণ করেছেন। কিন্তু আজকে আপাও কথা বলবেন তাদের সাইড থেকে যারা এটার ভিকটিম, যারা এরকম ধরনের ফান্ড কাটিংয়ে নিজেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এরপর আমাদের যিনি আশিসদা আছেন উনি বলবেন যে উনি ওনার পার্সপেক্টিভ থেকে এই অবস্থাটা কেমন করে দেখছেন। তো প্রথমেই আসছি আমি আপার কাছে যদি আমি প্রশ্ন রাখি যে আপা, এই যে পরিস্থিতিটা হঠাৎ করে হলো অল অন আ সাডেন, তো এই পরিস্থিতিটা আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে? এটা ছিল যে 2025-এর জানুয়ারি মাসের 20 তারিখে। তো তখন আমরা শুনলাম হঠাৎ করে 21 তারিখ বা 22 তারিখে একটা অর্গানাইজেশনে, একটা উন্নয়ন সংগঠনে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওখানে শুনলাম যে গতকাল রাত থেকে ইউএসএইডের সব রকম কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে, প্রজেক্টগুলো নাকি বন্ধ হয়ে যাবে। তো তখনও তেমন কিছু আসলে বুঝে ওঠা হয়নি। এবং তারপর জানুয়ারির 25 তারিখের ভেতরে জানলাম যে হঠাৎ করে অনেকগুলো প্রজেক্ট এরকম ক্লোজ হয়ে গেল, ইউএসএইড প্রজেক্ট। এটা শকিং ছিল। তো এবং শুনলাম যে বেশ কিছু আইএনজিও তাদের স্টাফদেরকে একদিন বা এক রাতের নোটিসে ছাঁটাই করে দিলেন। এবং এটা খুব সারপ্রাইজিং ছিল যে আমরা কখনো যারা এরকম চাকরিহীন ছিলাম না, তারা কিন্তু এটা আমাদের জন্য মেনে নেওয়া বেশ কঠিন ছিল শুরুতে। তো আপা তো হঠাৎ করেই খবরটা পেয়েছেন এবং উনি শকড হয়েছেন, এটা আমরা জানি। তো এখন আমরা একটু দাদার কাছে যাই যে আপনি যখন এরকম একটা ইনফরমেশন পেলেন, আপনার কাছে যখন এরকম একটা তথ্য আসলো যে ফান্ডটা কাট হয়ে গেছে ইউএসএআইডির, বা অন্যান্য দাতা সংস্থারাও চিন্তা করছে ফান্ড শ্রিঙ্ক করার, আপনার কেমন মনে হয়েছে? আপনার ফিলিংটা কি ছিল? অবভিয়াসলি ফিলিংটা তো খুবই শকড ছিল, বাট আমি সেই হিসাবে অনেক বড় সারপ্রাইজ ছিলাম সেরকম না। তার কারণ এটা আছে কি আইএনজিওজের এই যে কাজ, যে ইন্টারন্যাশনাল উই কল ইট ওডিএ, ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম দিয়ে যে টাকাটা আসে আর যেভাবে ডেভেলপমেন্ট কাজ চলে, এটা নিয়ে অনেক জায়গায় ডিফারেন্ট প্ল্যাটফর্মে গত 3-4 বছর ধরে একটা আলোচনার মধ্যে ছিল কি এটা একটা এক্সপেন্সিভ মডেল, এটার আউটকামটা কি। আর এটা ইট ওয়াজ অলসো পার্ট অফ সার্টেন পলিটিক্যাল ক্যাম্পেইনস, যেটা ইউরোপের মধ্যেও আমরা দেখেছি, ইউএসএর মধ্যেও ছিল। এটা একটা ট্রাম্পের 2025 যে প্ল্যান, যখন ট্রাম্প ফার্স্ট এটা চলে গেছে অ্যান্ড দেন নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন, তখন ওর মধ্যেও কিন্তু এটা ছিল। So that way it was not surprise. The shocking factor was the way it was done. Suddenly one executive order then pause the program. যে কাজটা চলছে সেই কাজটাকেও একদম যেটা করা হয়ে গেছে, পজ করা হয়েছে, with no clarification, no space to question, no space to answer, এবং এক রাতের মধ্যে হঠাৎ। and এই পজটা কি সেটাও লোক বুঝে উঠতে পারছে না। অ্যাজ এন আইএনজিও আমাদের তো শুধু দায়িত্ব একটা ডোনার এজেন্সিকে থাকে না, এটা লোকাল গভর্নমেন্টে থাকে, ওখানে লেবার ল থাকে, একটা কমিউনিটিতে কমিটমেন্ট করা থাকে, ওখানে কিছু দায়িত্ব থাকে, লোকাল পার্টনার্সের সঙ্গে দায়িত্ব থাকে, ভেন্ডার্স অনেক জায়গায় এরকম কি অর্ডার দেওয়া আছে, লজিস্টিক সাপ্লাই করা আছে, এখন ওদেরকে কি টাকা দেবো কি দেবো না,
হ্যাঁ, তো এই সব জায়গার মধ্যে ইট ক্রিয়েটেড কেওস অ্যান্ড কনফিউশন, সো দ্যাট ওয়াজ কোয়াইট ইন্টিমিডেটিং। যদি আপনি ফিলিং জিজ্ঞেস করেন তো এটা ভয়াবহ স্থিতি ছিল আমাদের জন্য। হ্যাঁ, ইভেন যখন এই নিউজটা আসে আমরা যদিও জানতাম যে এই কার্ডটা হবে, কিন্তু আমরা তো এটাও দেখলাম যে ইভেন তাদের যে এজেন্সিগুলো আছে সেগুলোকেও ওরা রাতারাতি বন্ধ করে দিয়েছে। ইভেন কিছু প্রোগ্রাম লঞ্চ হয়েছে, কিছু প্রোগ্রাম অনগোয়িং ছিল, সেটাকেও ওরা আবার একটা কথা ছিল না যে 90 দিনের মধ্যে আমরা এটা রিভিউ করব, যে এটা রিভিউ হবে, তখনও মানুষ ওই আশাটা নিয়ে 90 দিন পর্যন্ত অপেক্ষা করেছে। বাট ওটাও সে রাত্রে আসেনি, সেটাও সে 90 দিনের যে জিনিসটা আছে ওর মধ্যেও কিছু একটা নেগোসিয়েশন কিছু একটা হয়ে গেছে, তখন ওটা এসে গেছে, ইউনো, অ্যান্ড লাইফ সেভিং অ্যাক্টিভিটিস রাখবো এরকম কিছু একটা, কিন্তু ওর মধ্যে ডেফিনেশন ছিল না কোনটা লাইফ সেভিং কোনটা নেই। রাইট। সো তাহলে এখন আপার কাছে আসবো আমি আবারও ঘুরে, সেটা হচ্ছে যে এই যে হঠাৎ করে এই সিচুয়েশনটা হলো, তো এটা আপনি যেভাবে শকিংলি এটাকে গ্রহণ করেছেন, এরপরে আপনার লাইফে কি ধরনের চেঞ্জ আসলো, আপনার জীবনের ঘটনাগুলো কীরকম ঘটলো, এবং তার সাথে সাথে আমি বলবো যে আপনি যদি আমাদেরকে একটা চিত্র বলতেন যে কতজন মানুষ এটাতে ইফেক্টেড হয়েছে, কিভাবে ইফেক্টেড হয়েছে। জি জি, যেটা হলো যে শুরুর দিকে ইউএসএইডের প্রজেক্টগুলো যেগুলো প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের এই যে দাদা যেটা বলছিলেন যে 90 দিনের যে পজটা, সেটার কারণে সেই প্রজেক্টগুলো কিছু কিছু প্রতিষ্ঠান টোটালি ওখানেই বন্ধ করে দিল অপারেশন। আর ওই সময় আমি একটা আইএনজিওতে চাকরি করছিলাম, আমি ওখানকার এসএমটি মেম্বার ছিলাম, আমি ইউএসএইডের প্রজেক্ট স্টাফ ছিলাম না, আমি ওখানে ডিরেক্টর লেভেলে কাজ করছিলাম। তো তখন তারপর 3 মাস ধরে অর্গানাইজেশনাল রিস্ট্রাকচারিং চললো, যেটার পার্ট আমি নিজেও ছিলাম, দেখছিলাম আমি যে মানে কস্ট কাটিংয়ের জন্য অর্গানাইজেশনগুলো কিভাবে তাদের স্টাফদেরকে ছাঁটাই করলো। এটা শুধু ইউএসএইডের স্টাফ না, যারা ইউএসএইডের স্টাফ না, যারা কোর স্টাফ, তারাও কিন্তু আস্তে আস্তে তাদেরকে রিস্ট্রাকচারিংয়ে তাদের চাকরিগুলো চলে গেল। তো এটা মার্চ পর্যন্ত চললো, এবং মার্চে কিন্তু আমি নিজেও নোটিস পেলাম যে আমার পজিশনটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং আমাকে 1 মাসের নোটিস দেওয়া হলো। এবং এইটা আসলে সত্যি কথা বলবো দাদা যে আমি কখনো আমার জীবনের 16 বছরে কখনো আমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হইনি। হয়েছে একটা চাকরি শেষ করে আমি আরেকটাতে জয়েন করেছি, তো এটা অনেক বড় একটা সত্যি একটা শখ হিসেবেই আসে, কিন্তু শুরু থেকে আমি পুরো ব্যাপারটা নিয়ে পজিটিভ ছিলাম। তো আমার যেদিন লাস্ট ওয়ার্কিং ডে ছিল সেটা ছিল এপ্রিলে 8 তারিখ। তো সেই দিনই আমি লিঙ্কডইনে বড় করে লিখেছিলাম যে এটা হয়তো একটা নতুন অপরচুনিটি নিয়ে আসতে চলেছে এবং আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে। এবং আমি ধীরে ধীরে দেখলাম যখন সময় গড়াতে থাকলো যে বিভিন্ন দিকে যে আমাদের উন্নয়ন খাতের সহকর্মীরা তারা খুব হতাশ, খুব বিব্রত, তারা এরকম পরিস্থিতিতে আমার মতো সবাই কোথায় যাবে, তারা কি করবে, কার কাছে যাবে, কিছু তারা জানে না, সবার ভেতরে একটা সংকোচ, দ্বিধা, তারা তখনও স্বীকার করতেও সংকোচ যে আমার চাকরিটা নেই, এটা স্বীকার করতেও তারা লজ্জা পাচ্ছিল। তো সেই জায়গাটা থেকে আমি প্রথম একটা উদ্যোগ নিই, আমার বেশ কিছু প্রাক্তন সহকর্মীদের একসাথে করে আমরা একটা অ্যাসোসিয়েশন গড়ে তুলি। সেটা মে মাসের 18 তারিখে অ্যাসোসিয়েশনটার যাত্রা শুরু হয়। এর নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালস। তারপরে আমরা ধীরে ধীরে প্রায় এখন আমরা 2000-এর বেশি ওখানে সদস্য আছি, যদিও আনুষ্ঠানিক সদস্য 2000, কিন্তু আমি বলবো যে ইউএসএইড ফান্ডিং কাটে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাকরি হারিয়েছেন তারা সবাই এই অ্যাসোসিয়েশন অফ আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনাল অথবা অডিপের সদস্য। এবং তারপরে কিন্তু আমরা অডিপের সবাই একসাথে হয়ে আমরা কিন্তু কোনো ডেটা পাচ্ছিলাম না যে মোট কতজন মানুষের চাকরি গেল, আমরা সবাই একসাথে হয়ে এক ধরনের অ্যাসেসমেন্ট করলাম নাম্বারটা নিয়ে যে ডিরেক্ট ইনডিরেক্ট কত। এবং ইউএসএইড এর ভেতরে আমাদের যে কলিগরা আছেন একদম ইউএসএইড এর কোর স্টাফ, তারাও আমাদেরকে সাপোর্ট করলেন যে কতগুলো প্রজেক্ট চলে গেল, তারপরে কত মানুষের চাকরি গেল, সব মিলে আমরা দেখলাম এই নাম্বারটা 50,000। এবং আমরা একটা 27 মে আমরা একটা প্রেস কনফারেন্স করলাম, সমস্ত তথ্য উপাত্ত নিয়ে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করলাম। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই প্রেস কনফারেন্সটা আমরা যারা ক্ষতিগ্রস্ত শুধু তাদের হৃদয়েই আর কি স্পর্শ করতে পারলো। আমরা কোনো আইনজীবী প্রতিনিধি বলেন, সরকারের কোনো তরফ বলেন, কোনো তরফ থেকে আমরা এটার কোনো সারা শব্দই পাইনি, সবাই চুপচাপ ছিল, কেউ এই ক্রাইসিসটাকে ক্রাইসিস হিসেবে স্বীকার করতে রাজি ছিল না। এই ছিল পরিস্থিতি। তো এখন আমরা আশা করছি পরিস্থিতি হয়তো সামনের দিকে একটু আগাবে, হয়তো একটু ভালো হবে। ভালো হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? অ্যাকচুয়ালি যেই ফান্ডগুলো কাট হয়েছে, যেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো তো আর খুলবে না বা শুরু হবে না, তাহলে ভালো হওয়াকে আপনি আসলে কি? ভালো হওয়া বলতে আমি বলবো যে আমাদের সবার আসলে ইউনাইটেড হতে হবে। যেমন আমি যে আইনজীবীতে চাকরি করতাম
সে আইএনজিওর আইডেন্টিটি বা আমার আইডেন্টিটি কিন্তু আলাদা না, আমরা কিন্তু এক। এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু এক। আমার ওনাদেরকে অস্বীকার করার বা ওনার আমাকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো এই তো আমরা আইএনজিও, আমরা সবাই একসাথে, সরকার আছেন, কর্পোরেট সেক্টর আছেন, প্রাইভেট সেক্টর আছে, সবাইকে একসাথে আমাদের সাপোর্ট করতে হবে। চাকরি যে শুধু আমাদের উন্নয়ন খাতেই ছিল তা তো না। আমরা যারা ইউএসএইড প্রজেক্টে কাজ করেছি বা বিভিন্ন আইএনজিওতে কাজ করেছি, আমরা সবাই খুবই হাইলি স্কিল মানুষ। তো আমাদেরকে কর্পোরেট সেক্টরে কাজের সুযোগ দিতে হতে পারে, আমাদেরকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি নতুন নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, সেখানে আমাদের কাজের সুযোগ হতে পারে। যেখানে বিদেশি পরামর্শক নিয়োগ দেওয়া হয়, তার বদলে আমাদের নিয়োগ দেওয়া হতে পারে। কিন্তু এটার জন্য দরকার একটা ইউনাইটেড অ্যাডভোকেসি অ্যান্ড ইনফ্লুয়েন্সিং। সেই জায়গাটা আমি বলবো এখনো যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। আমরা অ্যাসোসিয়েশন অডিপ একাই লড়ছি এখন পর্যন্ত। এই ধরনের যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি কথা বলার, ডায়ালগের বা টক শো, এটা কি হেল্প করবে? এটা আমি মনে করছি অবশ্যই হেল্প করবে, যদি এটা সরকার এবং আইএনজিওর প্রতিনিধিরা সবাই যদি এই ব্যাপারটাকে একটু গুরুত্বের সাথে নেন, আমি মনে করি এটা হেল্প করবে। ওকে, তো দাদা, আপার যেই ফিলিং যে ওনারা যেভাবে ভিক্টিমাইজড হলেন, সেই জায়গাটাকে আপনি তো একটা প্রতিষ্ঠানকে হেড করেন, শুধু সেটা না, আপনি আরও কিছু মানে কি বলবো যে অ্যাসোসিয়েশন আছে বা আরও কিছু কমিটি আছে যেগুলোকে আপনি হেড করেন বা যেগুলোকে আপনি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন। সেক্ষেত্রে আপনি যে পরিস্থিতিটা তখন দেখেছেন, এই চ্যালেঞ্জগুলো কীরকম ছিল আপনার দৃষ্টিতে? আমার মনে হয় এটা যদি বিশ্লেষণ করা হয় 2-3টে পরিপক্ষ দিয়ে দেখতে হবে। একটা হচ্ছে যে ইটস এ হিউম্যান অ্যাঙ্গেল। হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে যখন আমরা কাজ করি, আমাদের একটা এমপ্লয়ার যে রিলেশনশিপ, ইটস কাইন্ড অফ ট্রানজ্যাকশনাল। হ্যাঁ, একটা কন্ট্রাক্ট থাকে, আমি আমার একটা ট্যালেন্ট, আমার টাইম, আমার স্কিলটা ওখানে, শ্রম ওখানে বিক্রি করি, তার মানে আমি মাইনা পাই। হ্যাঁ, দ্যাট ইজ পিওর ট্রানজ্যাকশনাল পার্ট অফ ইট। কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি রোজ চাকরি করতে যাই, তখন উই ডোন্ট ক্যারি দ্যাট ট্রানজ্যাকশন ইন আওয়ার মাইন্ড। ওটা ব্যাগেজ থাকে না আমাদের ওখানে। একটা ইটস লাইক আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। হ্যাঁ, ওখানে বন্ধুত্ব হয়, উই আর ইমোশনালি ইনভেস্টেড, আমাদের কাজের প্রতি ইনভেস্টেড। স্পেশালি ডেভেলপমেন্ট ওয়ার্ক এরকম, ওখানে যদি ইমোশনালি ইনভেস্টেড আপনি না থাকেন, তাহলে আপনি আপনার কাজ সেই হিসাবে ভালোভাবে করতেও পারবেন না। দ্যাট এমপ্যাথি ইজ আ গ্রাউন্ডেড কোয়ালিটি উইচ ইজ রিকোয়ার্ড ইন ডেভেলপমেন্ট প্রফেশনাল, বিকজ আমরা এরকম মানুষের জন্য কাজ করি যারা একদমই মানে ইটস আ ভেরি লোয়েস্ট লেভেল অফ দ্য সোসাইটি, পুয়ার অ্যান্ড ডিপ্রাইভড অ্যান্ড অল অফ দ্যাট। তো ওখানে যদি এমপ্যাথি না থাকে, তাহলে হাউ মাচ এভার ট্যালেন্ট অ্যান্ড স্কিলস ইউ হ্যাভ, দে ওয়ন্ট ওয়ার্ক। এখন কি হয়েছে, যখন এই সাডেনলি যখন ওদেরকে তাড়ানো হয়ে গেছে, unfortunately I must admit that most of the organization only took that transactional part. আচ্ছা, কি যেরকম একটা পলিসি থাকে, লেবার ল থাকে, নোটিশ দিলাম, একটা পিঙ্ক স্লিপ দিলাম, হোয়াট এভার রিডেন্ডেন্সি প্যাকেজ, ওটা সেটেল করলাম, শেষ। I don't think that suits to the kind of profession we are in. And honestly speaking, Oxfam কখনই ইউএসএর থেকে টাকা নেয় না। সো সেই হিসাবে আমরা অ্যাজ এন প্রতিষ্ঠান টু সাম এক্সটেন্ট ইনসুলেটেড ছিলাম, অথবা এখনও আছি। আমাদের কোনো এরকম হয়নি কি উই হ্যাড টু রিলিজ পিপল বিকজ অফ দ্যাট থিং। Despite that, I was quite thinking about it. In fact, because I co-convene the INGO forum, আমি ওখানেও কথা বলেছি যে আমাদেরকে এই যে এখন লোক যেটা রিলিজ হচ্ছে সাডেনলি, অ্যান্ড দিস নাম্বারস ওয়ার কোয়াইট হেভি টু ডাইজেস্ট। মানে এক একটা অর্গানাইজেশন থেকে 300 লোক, 400 লোক, 1000 লোক, 1000, যেমন ICDDRB 1000। হ্যাঁ, দেন দিস আর লাইক দোজ হু আর ওয়ার্কিং অ্যান্ড রিলিজ। There were many of them who were supposed to be joining new programs. ওরা এখন ওই লিস্টের মধ্যে নেই। হ্যাঁ, কক্সেস বাজারে সেরকম একটা এক্সাম্পল আছে, অলমোস্ট 600-700 people were supposed to join. A new program was to start, and then they were asked so not to come, like so that is also like an opportunity lost for them. So এই জায়গা থেকে আমার মনে হয় কি we should have acted more responsibly, more humanly. Still there is a space of doing that. যেরকম আপা বলছিলেন কি it's not an unemployment issue, Appa. It's an issue of what are we going to do with this unutilized talent. Yeah, of course. হ্যাঁ, আমাদের দেশে তো অনেক ইস্যুস আছে যেখানে ট্যালেন্টের অ্যাকচুয়ালি দরকারও আছে, রাইট?
So how are we going to channelize it? How are we going to harvest it? Are we going to blend our policies ki ঠিক আছে আমরা একটা ন্যাশনাল ট্যালেন্ট পুলই তৈরি করে দিই হ্যাঁ so whenever we will have any opportunities we will not go for open ended advertisement, we'll first approach this national talent pool and we'll bring the talent from there, right? So there will be on a priority list. And not only for the NGOs, this talent is universal. It is, as Apa said, ki even corporate জন্য উপযুক্ত আছে, গভর্নমেন্টের জন্য প্রচন্ড আছে হ্যাঁ সো অনেক জায়গায় এটা অ্যাকচুয়ালি ইউটিলাইজ করা হতে পারে কিন্তু we have to take this as our common issue. Unfortunately হয়েছে কি although it's like a issue affected so many organizations, it has been treated as an isolation.